ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি করছে, যে ডোনাল্ড ট্রাম্প ফোন করলো, বললো যে যুদ্ধবিরতি। এটা বললে কি যুদ্ধবিরতি হয় বা হবে? জেলেনস্কির মতো, জেলেনস্কি ভাবছে কি, ধরেন এই যুদ্ধটা একটা গেম, খেলা। এই ভারতের নরেন্দ্র মোদীও সেম এটা ভেবেছে যে এটা একটা খেলা, যেটা ভ্লাদিমির পুতিন বলেছে যে রাশিয়া ছাড়া গোটা পৃথিবীর অস্তিত্ব কল্পনা করা বোকামি হবে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শোর নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন জাব্বার আল নাইম, বিশিষ্ট কথা সাহিত্যিক ও কবি। নাইম ভাই, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা নাইম ভাই, আমাদের এই অনুষ্ঠানে মূলত আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়ে আমরা বিশ্লেষণের চেষ্টা করি এবং তথ্য উপাত্ত দিয়ে দর্শকের সামনে সেটা একদম সরলভাবে উপস্থাপনের চেষ্টা করি, যাতে দর্শকরা রিলেট করতে পারে। তো প্রথম যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে। তো আপনি জানেন 2022 সালে শুরু হয়ে যুদ্ধ প্রায় 4 বছরের দিকে হতে চলেছে এবং দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধ মানে তো ক্ষয়ক্ষতি হওয়া, এবং একটা সমীক্ষায় দেখা গেছে যে এই যুদ্ধে রাশিয়া 26% ইউক্রেনের জায়গা নিজেদের দখলে করে নিয়েছে। যদিও রাশিয়া বলছে, একসময় আমরা জানতাম যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন ইউক্রেন তাদেরই অংশ ছিল। তো যেটা হচ্ছে আমরা অনেকেই এবং বিশেষজ্ঞরাও ভেবেছিলেন যে যুদ্ধটা যখন শুরু হয় 3 মাসের, যেন রাশিয়া তো একটা সুপার পাওয়ার, পারমাণবিক অস্ত্র দেশ, শক্তিশালী দেশ, 3 মাসের ভিতরে রাশিয়া ইউক্রেনকে পুরোটা দখল করে নেবে। কিন্তু ঘটনা ঘটলো, আপনার ইউক্রেনের পাশে দাঁড়ালো ন্যাটো, মানে পুরো ইউরোপ এবং আমেরিকা। এবং সর্বশেষ যেটা হয়েছে, এই যুদ্ধে যখন ক্ষয়ক্ষতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধ বিমান তারা হারিয়েছে মোট 3টি, গতকাল 1টি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আরো যুদ্ধ বিমান দাবি করেছে জেলেনস্কি। এই টোটাল যুদ্ধটা কোন দিকে যাচ্ছে, যুদ্ধটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত করে দর্শকদের যদি কিছু বলতেন। দেখেন, জেলেনস্কি যে একজন কমেডিয়ান সেটা আসলে বাস্তবে এটা প্রমাণিত, বারবার প্রমাণিত। হ্যাঁ, কিন্তু একজন কমেডিয়ানের সঙ্গে এখন সমস্যা এগুলো, একজন সাম্রাজ্যবাদী মহান নেতার একটা মানে ফাইট শুরু হয়ে গেছে। সাম্রাজ্যবাদী পুতিন কেন বললাম সাম্রাজ্যবাদী, সে রাশিয়াকে আজকে যে অবস্থায় নিয়ে এসেছে, আমরা গত 20 বছর আগের ইতিহাস আমরা দেখলো জানি যে রাশিয়ার এক ধরনের 90 দশকের পর একটা পতন শুরু হয়ে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, রাইট। এখন সেই রাশিয়াকে সে কোথায় নিয়ে আসছে? বিশ্বের অন্যতম পরাশক্তি একটা রাষ্ট্রের সঙ্গে এক পাল্লা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় নিয়ে আসছে। তো তার সঙ্গে হলো এই ইউক্রেনের ফাইট, এবং ইউক্রেনটা ওরা চাচ্ছে কি যে ওরা ন্যাটোর একটা সদস্যভুক্ত হবে। যেমন গত পরশুদিন দেখলাম হাঙ্গেরির প্রধানমন্ত্রী বললেন যে এই ইউক্রেন যদি এই ন্যাটোর সদস্য রাষ্ট্র হয়, তাহলে পরের দিন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বা আমরা দেখবো। এখন আলটিমেটলি এই ভ্লাদিমির পুতিন বা রাশিয়া তো যুদ্ধ করতেছে মূলত ন্যাটোর সঙ্গে। কারণ আপনি একটু আগে নিজেও বললেন যেটা এই ইউক্রেনের কোনোভাবেই সম্ভব না এই রাশিয়ার সঙ্গে 3 মাস যুদ্ধ করে টিকে থাকা, কিন্তু সেখানে 4 বছর, এটা কোনো 4 ঠিকানা খানি কথা না। যদি এই যদি কমেডিয়ান যদি না হতো, জেলেনস্কি যদি না হতো, তাহলে হয়তো যুদ্ধটা আরো আগেই থেমে যেত এবং রাশিয়া ওদের 26% ভূমি দখল করতে পারতো না। এখন কি হলো, আপনি দেখেন এই চলতি মাসের 1 তারিখে এই যুদ্ধটা যে ন্যাটো করছে, এই যুদ্ধটা যে আমেরিকা করছে, সেটা প্রমাণ হলো কি 1 তারিখে ওরা 117টা ড্রোন দিয়ে টোটাল 40টা এই রাশিয়ার ভিতরে গিয়ে ওদের সামরিক স্থাপনায় 40টা বোমারু বিমান ধ্বংস করে ফেলে। তার মানে এটা পরিষ্কারই বোঝা যায় যে আমেরিকা যুদ্ধটা থেমে যাক এটা চাচ্ছে না। যদিও আমরা দেখেছি ইতিহাস, কিছুদিনের ইতিহাসই, কয়েকদিনের আগে যে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতা আসার সময় কি দ্বিতীয় দফায় তার বয়ান, বক্তব্য, তার ওয়াজ মাহফিল সব ছিল কি, আমরা পৃথিবীতে শান্তি চাই আর যুদ্ধ চাচ্ছি না। সেখানে এসে তাইলে যখন সে এই যে ড্রোন দিচ্ছে, সে অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে, সৈন্য দিচ্ছে এবং ন্যাটোকে একত্রিত করে ওখানে ফোর্স করাচ্ছে এবং রাশিয়াকে বারবারই বরং বলা যায় ইউক্রেনে ডেকে আনছে।
তো ফলে ধরেন এই ইউক্রেন তো সেটা রাশিয়া তো সেটা করবে, ইউক্রেনের যে ধরেন F-16 বিমান যেটা ওরা তো ধ্বংস করবে, এদের ল্যান্ড ধ্বংস করবে। আস্তে আস্তে দেখা গেছে যে দেখেন আপনি এই রাশিয়ার যেখানে ধরেন এই যে ক্রিমিয়াটা যে জায়গাটা দখল করছে, এই ক্রিমিয়া দখল করার জন্যই রাশিয়া আজীবন ভ্লাদিমির পুতিনের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। এখন যে অংশটা ওরা দখল করে নিয়ে আসতেছে, যদিও এই অংশটা আপনি নিজেও বললেন যে এটা একসময় রাশিয়ারই অঙ্গরাজ্য, সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। এই জায়গাটা কিন্তু রাশিয়ার জন্য খুবই এসেনশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ ভৌগোলিক ভাবে। মানে ওরা কিন্তু বিশাল একটা জায়গা দখল করে নিয়ে আসতেছে, এতদিন তো ওরা একবার একটা পাশে ছিল। হ্যাঁ, হ্যাঁ, ভৌগোলিক সীমারেখার হিসেব করলে কিন্তু রাশিয়া কিন্তু আলটিমেটলি পরাশক্তি হয়েই গেছে। কিন্তু তার হাতে এখন পারমাণবিক অস্ত্র আছে ৬,০০০ প্লাস। তো তাহলে ওদেরকে কিভাবে দমন করা যায়? এখন আমেরিকা আমরা যতই বলি ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি করবে, আলটিমেটলি করবে না। এর কারণ হলো যেটা ধরেন ওরা এমন ভাবে 1,00,000 কম্পিউটার দিয়ে ধরেন ওদের পারমাণবিক অস্ত্রের সঙ্গে AI প্রযুক্তি তো রাশিয়া যেটা করেছে, তাহলে ওরা এই পারমাণবিক অস্ত্র বা শক্তিশালী রাষ্ট্রগুলোর দিকে ফিট করছে। একজন মানুষও যদি রাশিয়াতে যদি না থাকে, ওটা ওই তখন ওরা অটোমেটিকলি পৃথিবীটা ধ্বংস করে দিবে। যেটা ভ্লাদিমির পুতিন বলেছে যে রাশিয়া ছাড়া গোটা পৃথিবীর অস্তিত্ব কল্পনা করা বোকামি হবে। তাহলে সেখানে ধরেন ওদের যুদ্ধ বিমান এই 3টা কেন যুদ্ধ বিমান আরো বেশি ধ্বংস হবে। এবং একটা সময় মনে করি এইভাবে চলতে থাকলে গোটা পৃথিবী আরো বেশি উত্তপ্ত হবে। কারণ ইউক্রেন কিন্তু শস্যের জন্য, গম, ভুট্টা বা অন্যান্য ফসলের জন্য ডিপেন্ডেন্ট। আমাদের এখানেও আসে, তেল আসে, রাইট। তো সেখানে কিন্তু পৃথিবী একটা ধ্বংসের দিকে যাবে। এই বিষয়টার পরে আরেকটা বিষয় আমরা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে ইরান চীন সম্পর্ক এবং ইসরায়েলের কোণঠাসা হয়ে যাওয়া। ইসরায়েল প্রায় $18 বিলিয়ন মতো ওরা ক্ষতির মুখোমুখি হয়েছে। এখন ওরা আবার একটু ওরা ফুয়েল দিচ্ছে, হয়তো এরপরে ভালোভাবে প্রস্তুতি নিয়ে ওরা লাগবে। কারণ ইসরায়েল আলটিমেটলি আমেরিকার কয়েকটা যে সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে যে কাতার, ইরাক ওখানে অ্যাটাক করেছে। এটা কিন্তু আমেরিকার কিন্তু ইজ্জতে লেগেছে অলরেডি। অবশ্যই আমরা ধরছি না, কিন্তু ইজ্জতে তো ইজ্জতে বিশাল ভাবে লাগছে। এখন যদিও ডোনাল্ড ট্রাম্প বারবার মধ্যস্থতার জন্য প্রস্তাবনা পাঠাচ্ছে, মানে যুদ্ধ এই কথাটা না বললে না, যেমন যুদ্ধবিরতি। আসলে যুদ্ধবিরতিটা কি আলটিমেটলি এটা কি যুদ্ধবিরতি? আমি তো বলবো যে ওরা ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি করছে, যে ডোনাল্ড ট্রাম্প ফোন করলো, বললো যে যুদ্ধবিরতি। এটা বললে কি যুদ্ধবিরতি হয় বা হবে? যুদ্ধবিরতির জন্য তো এখন কিছু কৌশল লাগবে, দুই দেশে কিছু আইনজ্ঞ লাগবে যে কি কারণে যুদ্ধটা হলো, কেন যুদ্ধটা থামবে। এই দুইটা যুক্তি লাগবে, পরামর্শ লাগবে, এবং এগুলো কারণ সহ লিখতে হবে, লিখে তারপর দলিলে স্বাক্ষর করতে। এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে কি বললো আমরা সেটা জানি না, গোটা ওয়ার্ল্ড জানে না। কাতারের আমির ওই খামিরকে ফোন করে কি বললো আমরা সেটা জানি না। কিন্তু আবার এই কাতারের আমির আমেরিকাকে কি বললো আমরা সেটা জানি না। তাহলে বললো কি এখানে মধ্যস্থতা হচ্ছে, এখানে যুদ্ধবিরতি হচ্ছে, আমরা তো কোনো কিছু জানি না। এখন শুধু যুদ্ধবিরতির ব্যাপারটা এটা না, যে ইউরেনিয়ামের জন্য 60% ইউরেনিয়াম বৃদ্ধি এই জন্য আক্রমণ করলো, সেই ইউরেনিয়ামের এখন কি হলো? তাহলে ওখানে যে ফোর্ট দে, তার ইস্পাহানে, তার এগুলোতে যে অ্যাটাক হলো, তাহলে এগুলোতে কেন অ্যাটাক হলো? এগুলো তো কারণ লাগবে, সুনির্দিষ্ট কারণ সহিত যুদ্ধবিরতিতে যাচ্ছে বা যাবে। দর্শক মণ্ডলী, সর্বশেষে একটা বিষয় নিয়ে নাইমবার সাথে যেটা আলাপ করব, সেটা দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে ভারত পাকিস্তানের ইতিহাস তো অনেক পুরাতন। এক সময় আপনি জানেন, দর্শকরাও জানেন, ভারত পাকিস্তান ও বাংলাদেশ একটা দেশই ছিল, ছিল। পরে 47 পরে এটা ব্রিটিশরা দুই ভাগে ভাগ করে 20 বৃক্ষ সারা পৃথিবীতে ব্রিটিশ মোড়ল্লা যে 20 বৃক্ষ বহন করে, সেটা আমরা বহন করে আসতেছি। তো সর্বশেষ যেটা হলো, এই দুই দেশের সম্পর্ক সর্বশেষ অম্লমধুর, মধুরটা কম, অম্লটা বেশি। তো যেটা দেখা গেল যে পহেলগাম কাশ্মীরে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পহেলগামে 26 জন পর্যটককে হত্যা করে দায়টা চাপিয়ে দেওয়া হলো পাকিস্তানের উপরে, এবং কোনো সতর্কতা ছাড়াই পাকিস্তানে হামলা করা হলো, এবং বলা হলো কি পাকিস্তানে অবস্থিত জঙ্গি ক্যাম্পগুলোকে তারা অ্যাটাক করেছে। এদিকে আবার ভারতের মিডিয়া তো এক সময়, মিডিয়ার ব্যাপারটা আপনি বলবেন, যেটা আপনি ভালো বুঝেন এটা আরো। ব্যাপার হলো যে ইন্দোনেশিয়ার জাকার্তার এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ভারতের নৌবাহিনীর ক্যাপ্টেন শিবকুমার এই কথাটা মূলত বলেছেন, স্বীকার করেছেন, যেটা আমরা দেখলাম প্রকাশ্যে ভারতের কেউ এই প্রথম এটা স্বীকার করলো। আসলে ধরো সত্য কখনো না কোনো ভাবে এটা প্রকাশ পাবে, কারণ আমরা এর আগে দেখলাম যে ভারত পাকিস্তানের
কি লাহোর দখল করে দখল। ফেললো, করাচি দখল করে ফেললো, বেলুচিস্তান ভাগ করে দিল। বেলুচিস্তানরে ভাগ করে দিল। ওদিকে অজিত দোভাল বিভিন্ন রকমের কলা কৌশল, ওনার যত রকমের অস্ত্র আছে সব ওখানে অ্যাপ্লাই করছে। ওখানে ওটা অলরেডি আলাদা একটা রাষ্ট্র হয়ে গেছে এবং ঘোষণা হয়ে গেছে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতে বড় বড় দৈনিক পত্রিকা থেকে শুরু করে মিডিয়া, আজ তাক বলেন, নিউজ 24 বলেন, হ্যাঁ হ্যাঁ, দেখেন এই প্রসঙ্গটা আসলে আমাদের একটু জুলাই বিপ্লবটা সম্পর্কে বলতে হয়। 5ই আগস্ট আমরা দেখলাম, যেহেতু আমরা জুলাই বিপ্লবের সময় মোটামুটি ভালো ভালো একটা ইনভলভমেন্ট ছিল, তো দেখলাম আমাদের এখানে যা হচ্ছে না, যা ঘটছে না, তা দেখলাম ভারতের মিডিয়াতে, পত্র পত্রিকাগুলোতে, ফলাও করে টিভিতে এমন ভাবে প্রচার করা হচ্ছে যেটা সত্যের মতো। একটা বদমাশ আছে না আব্দুল মান্নান সৈয়দের, ওই রকম যে এক বদমাশ আকৃতির ভাবে এগুলো প্রেজেন্টেশন করতেছে। অথচ আমাদের এখানে সেগুলো হচ্ছে না। হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের মেয়েদের উপর টর্চার রাস্তায় চলাচল করতে পারতেছে না। কিছু হচ্ছে না এখানে। যার নামে বলছে সেটা, যেমন লিটনের করা হইলো, মাস্টারবি একটা ঘটনার শিকার হলো, পরিস্থিতির শিকার হলো, সেটা চাপিয়ে দেওয়া হলো আমাদের ক্রিকেটার লিটন কুমার দাসের উপর। পরে যদিও লিটন কুমার দাস সেটা পরিষ্কার করেছে যে না, ব্যাপারটা আমার সাথে হয়নি এরকম। এই জিনিসগুলো ওরা কি করলো, ওদের মিডিয়াতে ভালোভাবে প্রচার প্রসারণা শুরু করলো। একইভাবে আমরা এই যে পহেলগাঁও আক্রমণ 26 জন মানুষ মারা গেল, ওটার জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। এরকম নিন্দনীয় কাজ যেন না হয়, কিন্তু যেই করে দেয়। কিন্তু কি করলো ভারত, কোনো প্রমাণ ছাড়া, কোনো ইনকোয়ারি ছাড়া, যদিও বারবার বলা হয়েছে যে পাকিস্তান বারবার বলছে যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটা দ্বারস্থ হতে চেয়েছে, যে একটা কমিটি করা হোক যেখানে আসল ঘটনা। কিন্তু ওরা কি করলো, পাকিস্তানের উপরে অ্যাটাক করে দিল। যেটা এটারও আমরা ধরো নিন্দা জানাই, কারণ কারণ আকস্মিকভাবে এবং কোনো তথ্য প্রমাণ ছাড়া কারো উপরে অ্যাটাক করাটা এই অত্যাধুনিক যুগে সেটা হয় না, ভালো দেখা যায় না, এটা মানানসই না। সেটা ভারত করেছে, করার ফলে কি ওরা দেখলাম বারবার ওরা বলতেছে ওদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। ওরা যে ওদের টেলিভিশন, ওদের মুভিগুলো যেমন যে ওরা চীনকে হারিয়ে দিচ্ছে, পাকিস্তানকে হারিয়ে দিচ্ছে, অ্যাজ লাইক এরকম ব্যাপারটা ঘটলো। কিন্তু বাস্তবে ওই চীনের সঙ্গে ওরা বারবারই কোণঠাসা। এখন দেখলাম ওদের যে পরবর্তী এখন শিকার আসলো যে শিবকুমার, যে ওদের যে রাফায়েল ধ্বংস হলো, MiG-20 ধ্বংস হলো, এগুলো ধ্বংস হয়েছে। এই যে ধরেন ওই সময় আমরা জানি ফ্রান্স কি বললো যে আপনাদের যে MiG-20 রাফায়েল নিয়ে যে সমস্যা বা সংকট তৈরি, হয়তো আপনারা এটা ব্যবহার করতে পারেন না বা প্রপারলি কিভাবে এটা ড্রাইভ করতে জানেন না, আমরা শিখিয়ে দিচ্ছি, অথবা কি ঘটনা ঘটছে সেটা আমরা জানতে চাই, অথবা প্রতিবেদনটা কি, অথবা এই রাফায়েলের বর্তমান অবস্থান কি। ভারত কিন্তু সেখানে টোটালি চুপ ছিল। ভারত কিন্তু কিছুই জানায়নি। তো আমরা এই জিনিসগুলো জানি, যেটা ধরেন এই ভারতের আমরা জানি সবচেয়ে বেশি তুরস্ক, তারপরে এলো মানে আমেরিকা, ওদের মিডিয়া মেক্সিকো প্রোপাগান্ডা ছড়ায় বেশি। কিন্তু আমরা যেটা দেখলাম এই জুলাই বিপ্লব থেকে বাংলাদেশের এই ভারত পাকিস্তানের 4 দিনের খণ্ডকালীন যুদ্ধ, অনেক প্রোপাগান্ডা ছড়াইছে যেগুলো বিশ্বাস করার মতো না। এই মোদি গভর্নমেন্ট আসার পরে ওদের পররাষ্ট্র নীতি বলতে, ওদের যে প্রতিবেশী পররাষ্ট্র নীতি, প্রত্যেকটা কিন্তু ঝামেলা আছে। আপনি নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, বাংলাদেশ সর্বশেষ ছিল, আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে তো আছে নাই, ওদের সঙ্গে কারোর সাথে অথচ বড় একটা দেশ, তার উচিত ছিল সবাইকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, অথচ ভারত কোথায় যেতে পারতো? তাইলে ভারতের তো একবারও ধরেন ভাবা উচিত ছিল যে আমরা পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র, আলটিমেটলি পাকিস্তানও পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র। তাহলে আমরা যে উইদাউট মানে তথ্য প্রমাণ ছাড়া এখানে আমরা অ্যাটাক করে দিই, সেটা মানে ঠিক হবে কি না। কিন্তু ওরা করে দিল, যার ফলে কি করলো, পাকিস্তানও ওদের যখন দেখলাম কি আমরা যে পাকিস্তানের ওদের বিমানবন্দর ধ্বংস করে দিল, ওদের সবকিছু মসজিদ, মানে এমন সময় আমরা যে পাবজি যে গেম খেলি, ফ্রি ফায়ার খেলি, তারও ভিডিও ছেড়ে তারা এইটাগুলো প্রচার করছে। এটা খুবই হাস্যকর। ওই যে জেলেনস্কির মতো, জেলেনস্কি ভাবছে কি ধরেন এই যুদ্ধটা একটা গেম খেলা, এই ভারতের নরেন্দ্র মোদীও সেম এটা ভেবেছে যে এটা একটা খেলা। তো কিন্তু এদিকে ধরেন ওই যে প্রতিপক্ষ, ওদিকে তো বসে থাকে ধরেন ভ্লাদিমির পুতিন, যে মহান এক সাম্রাজ্যের অধিপতি, তারা তো ধরেন বসে থাকে, তাদের হাতে তো বাটন থাকে ভাই। এই গেমস তো তখন ওরা ক্লোজ করে দেয় চাইলেই। ব্যাপারটা নেই। তো এই যে মিথ্যাচার অ্যাপ, এগুলো মিথ্যা আলটিমেটলি একটা না একটা সময় প্রকাশ হয়ে যায়, সত্য প্রকাশ হবেই। সেটাই। আচ্ছা সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই আলোচনাগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর আমাদের এখানে যদি আপনারা কিছু জানতে চান, অবশ্যই কমেন্টে লিখবেন। আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করার। আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বার্তা দিয়ে যাচ্ছি, করোনা আবার ফিরে আসছে, এটা সাবধানতা অবলম্বন করবেন। অযথা
আপনার যেখানে লোকালয় বেশি হয় এখানে যাবেন না, গেলেও মাস্ক ব্যবহার করবেন। তো নাইম ভাই আজকে বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। আপনাকে আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকের এই অনুষ্ঠানটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।